প্রিয় সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এস মুফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমার আজকের বিষয় অবসর জীবনের চিত্র। আমরা যারা অবসরে আছি, অবসর জীবন কিভাবে আমরা কাটাবো সেই বিষয় নিয়ে আমি কয়েকটি কারণ উল্লেখ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মনে রাখবেন, বৃদ্ধকে কখনো কেউ ভালোবাসে না, তাদেরকে শ্রদ্ধা করে। কাজেই বৃদ্ধ বয়সে আমাদের কি কি করা উচিত সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। ভুল হলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনার দিকে আমরা ফিরে যাই। যেমন ধরুন, একটা শিশুর জন্মের পর থেকে অনেক স্তর পার হতে হয়। শিশু থেকে কিশোর, যুবক, মধ্যবয়সী, বৃদ্ধ, অতিবৃদ্ধ, তারপর হয়তো বা কোথাও আমাদেরকে যেতে হবে। অর্থাৎ বিষয়টি আপনারা জানতে পারছেন, বিষয়টি আপনারা বুঝতেছেন যে কোথাও হয়তো যাওয়ার অর্থই হলো আমাদের শেষ জীবনের সেই ভরসা, মৃত্যুর দিকে যাওয়া। যাই হোক, মনে প্রশ্ন জাগে, আমি কি অবসরে গিয়েছি শুধু চাকরি থেকে, নাকি জীবনের সব আশা আকাঙ্ক্ষা, ইচ্ছে, আনন্দ, ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু থেকে? মনে হয় না। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন আমার আপনার বয়সের মাত্রা অনুযায়ী সমাজকে, দেশকে এবং পরিবারকে কিছু একটা দেওয়ার সময় আমার আপনার পার হয়নি। তাই কিছু কিছু অর্জন সমাজকে দেওয়ার মতো আছে। জনমিতির দিকে একটু নজর দেই। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে। একসময় বাংলাদেশে গড় আয়ু কম ছিল, যা বেড়ে এখন 73 বছরের কাছাকাছি। যাই হোক, 73 বছরের কাছাকাছি হলেও আমরা বৃদ্ধ বয়সে কিংবা অবসরে যারা আছি, তাদের জীবনে আমাদের এই বয়সটা কতটুকু কাজে লাগবে, কতটুকু প্রয়োজন হবে দেশ এবং জাতির জন্য, সেটা ভাবনার বিষয় আছে। সেই বিষয়টা নিয়ে আপনারা ভাববেন। আমি এই দীর্ঘ সময়ের কথা, পরবর্তী সময়ে অবসরে আসার পর যে একটা দীর্ঘ সময় হাতে থাকে সেই সময়ের কথা আমি বলবো। তা হলো, এই দীর্ঘ সময় আপনি কি করবেন? চাকরি নেই, বিভিন্ন ধরনের সামাজিক অথবা অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার সেরকম সুযোগ দেখছেন না, অথবা তার হদিসও আপনার জানা নেই। অর্থাৎ ক্র্যাফট এজ অ্যান্ড ইউথ ক্যান নট লিভ টুগেদার। এ কথাটা মনে রাখবেন। অনেকেই হয়তো বলবেন, ব্যবসা করুন, না হয় অন্য কোথাও চাকরি খুঁজে দেখুন যেখানে আপনার অভিজ্ঞতা কাজে লাগে। কেউ কেউ আবার বলবেন, সংসারে, পরিবারে এখন বেশি সময় দিন, ধর্মে কর্মে অনেক বেশি সময় ধরে আর নিজেকে নিয়োজিত রাখুন। আবার আপনজন লোকদের সাথে আলাপ করতে গেলে তারা বলবেন, রাখো তোমার বয়স, বয়স তো একটা সংখ্যা মাত্র। আসল বিষয় হলো মনের অবস্থান ও প্রকৃতি। কথাটা আক্ষরিক অর্থ হয়তো সত্য, কিন্তু যখন আপনি এইসব চিন্তা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, তখন কোনোটাইও আপনার কাছে এত সহজ সরল বলে মনে হবে না। ইচ্ছে করলে হয়ে যায় এমনটি মনে করা ঠিক নয়। ইচ্ছে করলেই হয়ে যাবে এমনটি মনে করা মোটেই ঠিক হবে না। হয়তো কিছু মানুষ অবসরে ভালোই আছেন, হয়তো তারা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়েছেন। যেমন আমাদের অগ্রণী ব্যাংকের অনেক স্যাররাই আছেন, তারা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়েছেন এবং তারা খুব ভালো আছেন। যাই হোক, কিন্তু আপনার আপনার কি সেই অবস্থা আছে? একটা সময় হয়তো ব্যস্ত সময় কাটিয়েছেন, এখন সকাল দুপুর রাত একই রঙের, কোনো বৈচিত্র্যই নেই তাতে। আছে শুধু নির্বাক যুগের
সাদা কালো ছবির মতো অলস প্রবাহমান জীবন, এই দুই রঙের খেলায় দিন রাত সকাল বিকেল সবসময় একাকার হয়ে থাকে। তাই সব ঝেড়ে ফেলুন। আমার প্রথম কথা হলো, 1 নম্বর, মনোবল সঠিক রাখুন। 2 নম্বর হলো, পাছার তল থেকে চেয়ার চলে গেলে কেউ এগিয়ে আসেন না, এটা সত্যি অর্থে বিশ্বাস করুন। পাছার তল থেকে আপনি যত বড় পদে আপনি থাকুন না কেন পূর্বে, পাছার তল থেকে অবসরে চলে আসলে কেউ আপনার পাশে এসে দাঁড়াবেন না। আচ্ছা, এই ব্যাপারে আমি সামান্য একটু উদাহরণ দিয়ে বলবো যে আমি তখন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সড়ক শাখার ম্যানেজার ছিলাম। তখন আমার এক কেয়ারটেকার আমাকে স্যার বলে মুখে ফেনা তুলে ফেলতো। কিন্তু আমি যখন অবসরে চলে আসলাম 3 মাস পরে তার সাথে আমার দেখা হলো। সে তখন আমাকে বলতেছেন যে, ভাই কেমন আছেন? এখন বুঝুন ঠেলা, অবসর জীবনটা কী জিনিস। কাজেই 3 নম্বর হলো, কেউ বা কোনো আত্মীয় স্বজন আপনার নিকট সাহায্যের জন্য হাত বাড়ালে তাকে না বলুন, অথবা যা দিবেন তা একেবারেই দিয়ে দিন। মানুষ মনে করে যে লোকটি অবসরে চলে আসছে, অনেক টাকা পয়সা নিয়ে আসছেন, কাজেই তার কাছে টাকা পয়সা আছে, অনেকেই সাহায্যের হাত বাড়ায় অনেক মানুষকেই। কিন্তু এই শেষ সময় আপনি এই ধরনের বিপদ ডেকে আনবেন না। যাকে যা কিছু দিবেন একবারেই দিয়ে দিবেন, যেন সে আর আপনার কাছে বিরক্ত করতে না পারে, পাশাপাশি আপনিও তার কাছে কোনো কিছু আশা করবেন না। 4 নম্বর, সাধারণ মানুষের সংস্পর্শে থাকুন, তাদের কথা শুনুন, সাধারণ মানুষের উপকার করার চেষ্টা করুন যতটুকু আপনার সাধ্যে কুলোয়। 6 নম্বর, নিজের ছেলে মেয়ে নাতি নাতনি পরিবারকে উত্তম সময় দেওয়ার চেষ্টা করুন। 7 নম্বর, কাউকে অর্থকরী হাওলাত বা ঋণ দেবেন না। আপনার পরিবারে যদি গরিব আত্মীয় স্বজন থাকে, এখন মোবাইলের যুগ, মাঝে মাঝে তাদের সুখ দুঃখের খবর নিন, কিন্তু উপকার করলে একবারই করবেন, পাওয়ার আশায় না। 9 নম্বর হলো, যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তাহলে ভালো বই পড়ুন, লাইব্রেরিতে যান, ক্লাব সমিতিতে যান, হালকা খেলাধুলা করুন। 10 নম্বর, স্বাস্থ্য সঠিক রাখার জন্য শরীরচর্চা করুন, ব্যায়াম করুন, পরিমিত খাবার খান। 11 নম্বর, যদি সম্ভব হয় পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যান। 12 নম্বর, ধূমপান মুক্ত জীবন গড়ুন। মনে রাখবেন, হুইল চেয়ার আনা নেওয়ার ব্যাপারে শেষ জীবনে একজন মানুষের খুব প্রয়োজন হয়। আপনার হাতে যদি অর্থকড়ি না থাকে তাহলে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, কেউ আপনার হুইল চেয়ার ধরে বলবেও না যে মহাশয় আপনি কেমন আছেন। কাজেই শেষ জীবনে অন্ততপক্ষে হুইল চেয়ার টানাটানির জন্য একজন মানুষ যেন কাছে থাকে, সেই অর্থটা আপনি সাথে রাখবেন। অনেক কথা বললাম। আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো জানি না, তবে আমার এই চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। আমি আবারও বলছি, আমার এই চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।